যে কোনো শ্রেণীর তত্ত্ব ও উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। কীভাবে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হয় তা এই ক্লাসের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন। প্রথমেই দেওয়া আছে শ্রেণীব্যক্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 15, 10, 6, 5। ক নম্বর বলা আছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই এই গড়ের অঙ্ক যদি থাকে তাহলে প্রথমেই ক্রমজিত গণসংখ্যার গড় বের করা লাগে। তাহলে প্রথমে আমরা ক্রমজিত গণসংখ্যার গড় নির্ণয় করব। প্রথমে শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা। প্রথমে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, তারপরে 71 থেকে 80, 81 থেকে 90। গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 15, 10, 6, 5। এগুলোর মোট যোগফল হচ্ছে n সমান 50। এবার ক্রমজিত গণসংখ্যা কীভাবে বের করা হয়? এদিকে গণসংখ্যার প্রথম করে যা, ক্রমজিত গণসংখ্যার প্রথম করে তা 6। এবার দ্বিতীয় ঘরগুলো কীভাবে? এই ঘরের সাথে এই ঘর যোগ, 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 এই ঘরের সাথে এই ঘর। যেমন 6 আর 8 যোগ দিলে 14, 14-এর সাথে 15 যোগ দিলে 29, 29-এর সাথে 10 যোগ দিলে 39, 39-এর সাথে 6 যোগ দিলে 50, 50-এর সাথে 5 যোগ দিলে 50। মানে এই সংখ্যাটা এই যেদিকে মিলে যাবে। এবার আমার এই প্রশ্নে বের করতে বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। তাহলে এখানে n/2, n মানে মোট সংখ্যা, তাহলে n এর মান মোট হচ্ছে 50 ডিভাইডেড বাই 2। তাহলে 50-এর 2 দ্বারা ভাগ দিলে ফলাফল হচ্ছে 25। 25 সংখ্যাটি কোন শ্রেণীতে বিদ্যমান? যেমন আমরা 6, 25 এই ক্রমজিত গণসংখ্যা 25 সংখ্যাটি এই ঘরে নাই, 14-এর ভিতরে নাই, 29-এর ভিতরে 25 সংখ্যাটি আছে, কারণ 14 থেকে বেশি। তাহলে 29 থেকে 25 সংখ্যাটি যদি থাকে তাহলে এই শ্রেণীতে এই ক্রমজিত গণসংখ্যা শ্রেণীসীমা হচ্ছে 51 থেকে, শ্রেণী সংখ্যা হচ্ছে শ্রেণীব্যক্তি হচ্ছে 51 থেকে 60। তাহলে এখানে শ্রেণীব্যক্তি 51 থেকে 60। তাহলে 25 সংখ্যাটি 51 থেকে 60 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং 51 থেকে 60 শ্রেণীতে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু অবস্থিত। তাহলে সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু 51 এবং 60 যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 51 যোগ 60 ভাগ 2, এই দুইটা যোগ করেছে 111 ভাগ 2। 111-এর 2 দ্বারা ভাগ করলে ফলাফল হচ্ছে 55.5। এটাই হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। এবার পরের প্রশ্ন, একই উদ্দীপক। পরের প্রশ্ন যেমন ক নম্বর, এই প্রশ্নগুলো বেশিরভাগে দেওয়া থাকে ক নম্বর হিসেবে। যেমন প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। কীভাবে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হয় আমরা এই অঙ্কের মাধ্যমে জানব। যেমন আগের অঙ্ক আগে দেওয়া আছে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তাহলে এখানে আমার প্রথমেই বের করা লাগবে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে 6, 8, এখানে দেওয়া আছে 15, 10, 6, 5। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা দেওয়া আছে 51 থেকে 60 শ্রেণীতে। সবচেয়ে বেশি গণসংখ্যা দেওয়া আছে 15, তাহলে 51 থেকে 60-এ। তাহলে এখানে 51 থেকে 60 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। প্রথমে বাংলা লেখা লাগবে 51 থেকে 60 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং 51 থেকে 60 শ্রেণীতে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু 51-এর সাথে 60 যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 51-এর সাথে 60 যোগ, 51-এর সাথে 60 যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 51-এর সাথে 60 যোগ করলে 111, এটা 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে 55.5। তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের মাধ্যম। এবার আরও ক নম্বর হিসেবে আসতে পারে প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো। তাহলে আমরা জানি প্রচুরক নির্ণয় সূত্র, প্রচুরক সমান L+F1 ডিভাইডেড F1 + F2 গুণ S। এই সূত্রটা হচ্ছে যখন ঘরের অঙ্কে বলা হয় যে প্রচুরক নির্ণয় সূত্রটি লেখো। তাহলে প্রচুরক নির্ণয় সূত্রটি হচ্ছে L+F1 ডিভাইডেড বাই F1 + F2 গুণ S। কোনটা দ্বারা কী বোঝায়? L দ্বারা বোঝায় শ্রেণীতে সর্বনিম্ন শ্রেণীসীমা, আর F1 দ্বারা বোঝায় প্রথম গণসংখ্যা, F2 দ্বারা বোঝায় দ্বিতীয় গণসংখ্যা। মানে প্রথম গণসংখ্যা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যাতে আগের গণসংখ্যা বাদ দিলে F1 এর মান, সর্বোচ্চ গণসংখ্যার হচ্ছে পরের গণসংখ্যা বাদ দিলে বের হবে F2 এর মান, আর S দ্বারা বোঝায় শ্রেণী। এটা গেল প্রচুরক নির্ণয় সূত্র। এবার আরেকটা বলতে পারে ক নম্বর মধ্যক নির্ণয় সূত্রটি লেখো। তাহলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে L+N/2 - FC গুণ H/FM।
কোনটা দ্বারা কি বোঝায়? এল দ্বারা বোঝায় শ্রেণীতে সর্বনিম্ন শ্রেণীসীমা, এন দ্বারা বোঝায় মোট সংখ্যা, এফ সি দ্বারা বোঝায় ক্রমযোজিত গণসংখ্যা, এইচ দ্বারা বোঝায় শ্রেণী, আর এফ এম দ্বারা বোঝায় সর্বোচ্চ গণসংখ্যা। যদি ব্যাখ্যা সহকারে যায় তাহলে এই ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা সহকারে দিতে হবে। আর যদি না চায় তাহলে যদি বলে যে মধ্যক নির্ণয় সূত্র, তাহলে এই লাইনটা দিয়ে দিলেই চলবে। এবার পরে ক নম্বর, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র লেখো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র, তাহলে গড় সমান গড় দ্বারা গড় বোঝায় এক্স বার। তাহলে গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটি। যখন আমরা 5টা ঘরের মাধ্যমে করি তখন গড় এটা, যখন 4টা ঘরের মাধ্যমে করি তখন এই সূত্র। তাহলে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন গুণ এইচ, অথবা যদি বিচ্যুতি না দূরে করি তাহলে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। গণসংখ্যা গড় নির্ণয়ের সবচেয়ে সহজ সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এতে বোঝায় আনুমানিক গড়। সামেশন এফ আই ইউআই দ্বারা বোঝায় গণসংখ্যা এবং বিচ্যুতির সমষ্টি। সামেশন এফ আই এক্স আই দ্বারা বোঝায় গণসংখ্যা এবং মধ্যমানের সমষ্টি। এন দ্বারা বোঝায় মোট সংখ্যা, আর এইচ দ্বারা বোঝায় শ্রেণী সংখ্যা। এবার থিওরি ক নম্বর, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? তাহলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা দ্বারা কি বোঝায়? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা হচ্ছে প্রথমটার উত্তর। দ্বিতীয়টা বলা আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো 3টি। 1 নম্বরে গাণিতিক গড়, 2 নম্বরে মধ্যক ও 3 নম্বর হলো প্রচুরক।